আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমরা কেমিস্ট্রি থেকে একটি ক্লাস নিব, যেটা হচ্ছে দাব্যতা গুণফল বা আয়নিক গুণফল। তোমরা যারা 26-27 ব্যাচ, যাদের আসলে এই টপিকটা কঠিন মনে হয়, ক্লাসটি যদি মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ তোমার সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো ধৈর্য ধরে ক্লাসটি করো, আর ক্লাসে যদি কিছু না বুঝো অবশ্যই কমেন্ট করে যাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে দাব্যতা গুণফলকে আসলে প্রকাশ করা হয় তোমার কেএসপি দ্বারা, আর আয়নিক গুণফলকে তোমার প্রকাশ করা হয় কেআইপি বা কিউ দ্বারা। তো এখানে আমাদের এটা মনে রাখতে হবে, কেএসপি মানে কি বলতো, দাব্যতা গুণফল, আর আয়নিক গুণফল মানে কি কেআইপি বা কিউ। তো এর আগে কিন্তু আমরা অনেকগুলো বেসিক ক্লাস করাইছি, যারা আসলে করতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট করে যাও, আমরা অ্যাড করে নিব ইনশাল্লাহ। এই ক্লাসগুলো করলে এটা আরো ভালো করে তুমি বুঝতে পারবা। তো এখান থেকে যেটা বুঝবা যে কেএসপি এবং কেআইপি হচ্ছে কেসি এর বাচ্চা, জাস্ট এটা মনে রাখো। তো আমরা এখানে কি শিখলাম, যে দাব্যতা গুণফল মানে কেএসপি, তোমরা যারা একদম বিগিনার আমি কিন্তু তাদেরকেই পড়াচ্ছি এটা। আর আয়নিক গুণফল মানে কি কেআইপি বা কিউ দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে দাব্যতা গুণফল আসলে কেএসপিটা কি। দেখো, দাব্যতা সলিড, লিকুইড এবং গ্যাস সবার জন্য বের করা যায়। মানে তুমি দাব্যতার যে ম্যাথগুলো আমরা আগের ক্লাসে করাইছিলাম, দাব্যতা তুমি সকল ক্ষেত্রে বের করতে পারবা। সলিডের ক্ষেত্রে বের করতে পারবা, লিকুইডের ক্ষেত্রে, গ্যাস সবার জন্য তুমি দাব্যতা বের করতে পারবা। কিন্তু দাব্যতার গুণফল যেটা আছে, এটা দাব্যতা গুণফল হবে। দাব্যতা গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় সলিডের জন্য বের করা হয়। তাহলে দ্রাব্যতা তুমি সবার জন্য বের করতে পারবা, কিন্তু দাব্যতা যে গুণফল, আমরা যেটা দাব্যতার গুণফল বা আয়নিক গুণফল যেটা বের করব, এটা শুধুমাত্র স্বল্প দ্রবণীয় সলিডের ক্ষেত্রে বের করা যায়। এখন অনেকে বলতে পারেন, স্যার স্বল্প দ্রবণীয় কোনগুলা? আসলে আমরা যেগুলোর ম্যাথ করব সবকিছু তোমাকে চিনাই দেবে ইনশাল্লাহ। যেমন দেখো, যেগুলো অধিক দ্রবণীয়, যেমন সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে অধিক দ্রবণীয়, তাই এদের কেএসপি কখনো বের করা যাবে না। কেএসপি মানে কি, আয়নিক গুণফল বা দাব্যতা গুণফল। কেএসপি মানে হচ্ছে তোমার দাব্যতা গুণফল। সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এগুলো অধিক দ্রবণীয়, তাই এদের কেএসপি কখনো বের করা সম্ভব না। এখন দেখো, এটা মনে রাখবা, কেএসপির ইকুয়েশনে যে এস থাকে তার একক হচ্ছে মোল বা দ্রাব্যতা। কেএসপির ইকুয়েশনে দেখো, তোমার কেএসপির ইকুয়েশনে একটা এস থাকে, এসটাকে তোমার বলা হয় দ্রাব্যতা, আর এটার একক হচ্ছে মোল, মোলার বা মোল। জাস্ট নোট করো। এরপর দেখো, কেএসপি এবং কেসি এরা হচ্ছে একই জিনিস, সুতরাং কেএসপি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। কেএসপি যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল, তার মানে কেসি কি, কেসিও তোমার তাপমাত্রার উপরেই নির্ভরশীল হবে। এরপরে দেখো, ঘনমাত্রা ও চাপের পরিবর্তনে কেএসপি চেঞ্জ হবে না। তুমি যদি ঘনমাত্রা ও চাপের পরিবর্তন করো, কখনো কেএসপি চেঞ্জ হবে না। শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন করলেই তোমার কেএসপি চেঞ্জ হবে, তাপমাত্রা বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে। জাস্ট এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। এরপরে কথা হচ্ছে, দুইজনেরই প্রকৃত অর্থে কোনো একক নেই, কিন্তু পরীক্ষায় যদি কখনো একক দিতে বলে তোমাদেরকে দিতে হবে। তো দেখো, এখানে আমরা একটু বুঝবো আসলে কারা তোমার হচ্ছে দ্রবণীয়, কারা অদ্রবণীয়। যেমন অল গ্রুপ ওয়ানে যারা আছে, অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে বাইসালফেট, এই মৌলগুলো যদি থাকে ভাইয়া, মনে রাখবা এদের কিন্তু কেএসপি বের করা যাবে না। মানে তুমি এদের কখনো কেএসপি বের করতে পারবা না। এরা হচ্ছে অধিক দ্রবণীয়, মানে এরা শক্তিশালী লবণ এক কথায়। মোস্ট অফ দ্য ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন আর সলিউবল, মানে এরা হচ্ছে তোমার অধিক দ্রবণীয়, তাই এদের ক্ষেত্রে তুমি কি করতে পারবে না, কেএসপি বের করতে পারবে না। এখন দেখো, সিলভার আয়ন, লেড আয়ন, তারপরে এখানে মার্কারি যে আয়নগুলো আছে, যেমন সিলভার ক্লোরাইড, মানে ব্যতিক্রম যেগুলো আছে, সিলভার ক্লোরাইড, লেড ক্লোরাইড, এই যে মার্কারি ক্লোরাইড, এক্ষেত্রে তুমি কি এসপি বের করতে পারবা। মানে মোস্ট অফ দা, বেশিরভাগ ক্ষেত্রে তুমি কিন্তু ক্লোরাইড, ব্রোমিন আর আয়োডাইড এদের ক্ষেত্রে তুমি বের করতে পারবা না। বাট কিছু ব্যতিক্রম আছে, সেগুলো হচ্ছে সিলভার, লেড, এই যে মার্কারি, যদি এদের সাথে কখনো ক্লোরিন থাকে ভাই, তাহলে তুমি কি করতে পারবা, কেএসপি বের করতে পারবা। মানে এটা ব্যতিক্রম। এগুলো বাদে যে অন্য ক্লোরাইড গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি কেএসপি বের করতে পারবা না। বাট যদি তোমার এই যে এইগুলো থাকে, তাহলে তুমি আরামসে বের করতে পারবা। এরপরে দেখো, মোস্ট অফ দ্য সালফেট, বেশিরভাগ ক্ষেত্রে তুমি সালফেটেরও তুমি কেএসপি বের করতে পারবে না। কিন্তু কিছু তো ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে সিলভার, এই দেখো সিলভার সালফেট, লেড সালফেট, এখানে যে চারটা সালফেট আমি দিছি না, এদের এদের তুমি কেএসপি বের করতে পারবা, এরা ব্যতিক্রম। এগুলো বাদে এখন যদি আমি বলি সোডিয়াম সালফেট, তুমি কি এটা বের করতে পারবা? যদি তোমাকে বলা হয় যে সোডিয়াম সালফেটের তুমি কেএসপি বের করো, তখন কিন্তু তুমি কেএসপিটা বের করতে পারবে না। কারণ তুমি শুধুমাত্র সালফেটের সাথে যে চারটা আছে, এই চারটা সিলভার সালফেট,
লেড সালফেট, ক্যালসিয়াম আর স্ট্রনশিয়াম সালফেট। এই 4টার ক্ষেত্রে তুমি এই 4টা সালফেটের ক্ষেত্রে কেএসপি তুমি বের করতে পারবা। অন্য কোনো সালফেটের ক্ষেত্রে বের করতে পারবে না। তো এখান থেকে কিন্তু জাস্ট আমরা কিছু বেসিক কথাবার্তা আলোচনা করছি, একদম বেসিক লেভেলের। এগুলো আমার মনে হয় না না বোঝার মধ্যে কিছু আছে। তারপরে যদি কারো কাছে ডাউট লাগে যে বোঝো নাই, সে আমাকে বলবা। আর যারা আগের ক্লাস করছো ইনশাল্লাহ তাদের তো এগুলো 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারা অনেক ভালো করে বুঝে গেছো আশা করি। চলো এরপরে আমরা পরবর্তী টপিকটা শিখবো, যেটা হচ্ছে কেএসপি এবং কেআইপি নির্ণয়। তো কেএসপি মানে আমরা আগে শিখছি দাব্যতা গুণফল, কেআইপি মানে হচ্ছে তোমার আয়নিক গুণফল। এটা আমরা আগে থেকে জানি, তাই না? তো দেখো আমরা আসলে দ্রবণ সম্পর্কে পড়ছিলাম বেসিক ক্লাসগুলোতে। দ্রবণ কয় প্রকার ছিল? 3 প্রকার। একটা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। এই 3টা দ্রবণ নিয়ে কিন্তু আমরা একদম বেসিক থেকে আলোচনা করছিলাম। যারা আসলে এই ক্লাসগুলো করছো তারা এখন এটা ভালো করে বুঝবা। তোমরা যদি 26 বা 27 ব্যাচের কেউ হয়ে থাকো, যদি এই বিষয়গুলো না জেনে থাকো, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে স্পেশাল ক্লাসগুলো করতে পারো। আশা করি তোমরা সব কিছু 100% ক্লিয়ারভাবে বুঝতে পারবা। এখানে ফলো করো, আমরা এখানে 3টা পাত্র নিছি, ঠিক আছে? 3টা পাত্র নিছি, 3টা পাত্রের মধ্যে আমরা দ্রবণ নিছি, সিলভার ক্লোরাইডের দ্রবণ নেওয়া হয়েছে। তো এখন দেখো সম্পৃক্ত দ্রবণ কোনগুলা? যতটুকু প্রয়োজন অতটুকুই থাকবে। সম্পৃক্ত দ্রবণ মানে কি? আমরা শিখাইছিলাম যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই থাকবে, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তো আমরা দেখো এখানে 10⁻⁵ মোল সিলভার ক্লোরাইড রাখছি এই দ্রবণে। এখানে থাকার কথা 10⁵, মানে যতটুকু দরকার ঠিক ততটুকু এখানে আছে। বেশিও নাই কমও নেই। যখন তোমার যতটুকু দরকার ততটুকুই থাকবে, তখন সেটা হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণ। আর অসম্পৃক্ত দ্রবণে কি হবে? এখানে দেখো 10⁵ মোল ছিল 1 লিটার দ্রবণে, এখানে 10⁷ মোল, এখানেও 1 লিটার দ্রবণে, বাট এখানে কম আছে। এখন অনেকে বলতে পারেন স্যার 10⁵ আর 10⁷ কোনটা ছোট বলো তো? মাইনাসের ক্ষেত্রে মনে রাখবা বড় পাওয়ারটাই কিন্তু ছোট। এই দুইটা যদি কম্পেয়ার করি, এই 10⁵টাই কিন্তু বড়। এটা আশা করি তোমরা বেসিক জিনিস যে মাইনাসের ক্ষেত্রে বড় পাওয়ারের সংখ্যাগুলো কি হয়? ছোট হয়। তো অসম্পৃক্ত দ্রবণে যেটা হবে, যতটুকু থাকার কথা ততটুকু থাকবে না, এখানে কি থাকবে? কম থাকবে। যদি কম থাকে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে 1 লিটার দ্রবণ আছে সিলভার ক্লোরাইডের। 3 নাম্বার যেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, এইখানে যেটা হবে ভাই দেখো 10⁻⁻3। তো এই 3টার মধ্যে দেখো সব থেকে কিন্তু ছোট পাওয়ার এটা, যেটার পাওয়ার ছোট, মাইনাস যেটা ছোট সেটাই কিন্তু বড়। তার মানে এখানে কি আছে? বেশি আছে, কারণ এটার থেকে এটার পরিমাণ বেশি, আবার এটার থেকে এটার পরিমাণ বেশি। 10⁵ বেশি আর 10⁷ কম। এখন যদি আমরা 10⁻⁻5 এর সাথে 10⁻⁻3 কম্পেয়ার করি, তাহলে কোনটা বেশি? অবশ্যই 10⁻⁻3টাই বেশি। তো অতিরিক্ত দ্রবণ যেটা হবে, যতটুক থাকার কথা তার থেকে কি থাকবে বলো তো? তার থেকে বেশি থাকবে। তো এখানে দেখো তার থেকে কিন্তু বেশি। 1 লিটার দ্রবণ, এখানে সিলভার ক্লোরাইড আছে 10⁻3, মানে এখানে বেশি আছে। তো আমরা আসলে নর্মালি মনে রাখবো সম্পৃক্ত দ্রবণে কি হবে? যতটুক থাকা প্রয়োজন ঠিক ততটুকুই থাকবে। আর হচ্ছে তোমার অসম্পৃক্ততে কি হবে? যতটুক থাকার কথা তার থেকে কম থাকবে। আর অতিরিক্ত দ্রবণে কি হবে? যতটুকু প্রয়োজন তার থেকে বেশি থাকবে। তো এবার দেখো আমরা যেটা করবো এখানে, যদি ভাই আমরা এখন সিলভার ক্লোরাইডকে যদি পানির মধ্যে মিশাই, এটা কি আয়নিত হবে কিনা বলো তো? পানির মধ্যে মিশালে কিন্তু লবণ কি হয়? ভেঙে যায়, গলে যায় বা আয়নিত হয়। তো সিলভার ক্লোরাইডকে যদি আমরা পানির মধ্যে বসে মিশাই, তখন যেটা হবে, এর যে আয়নগুলা, সিলভার আয়ন এবং ক্লোরিন আয়ন, দেখো 2টা আয়ন হবে না? এখানে যদি আমরা মিশ্রিত করি তখন কি হবে? Ag+ হবে, আর Cl কি হবে? মাইনাস। লবণ ভেঙে কিন্তু এটা 2টা আয়নে পরিণত হয়, এটা তোমরা আশা করি জানো। তো এখানে যে 2টা আয়ন হয়েছে বা 2টার ঘনমাত্রা হয়েছে, এই 2টা আয়নকে যদি আমরা গুণ করে দিই, যেটা পাবো সেটাই হচ্ছে তোমার আয়নিক গুণফল, ঠিক আছে? এই যে 2টা আয়ন, সিলভার আয়ন, থার্ড ব্র্যাকেটে লিখবো গুণন ক্লোরিন আয়ন। এই যে 2টা আয়নকে যদি আমরা গুণ করছি না, গুণ করে দিয়ে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে তোমার আয়নিক গুণফল, তার মানে কেআইপি। এর মধ্যে যে আয়ন আছে বা এটাকে ঘনমাত্রা বলতে পারো, তাহলে এখানে 2টা আয়ন পাইছি আমরা, সেই 2টা আয়নকে যদি ভাইয়া গুণ করে দিই তাহলে সেটা কি হবে? আয়নিক গুণফল। আশা করি তোমরা বুঝে গেছো। তো আমাদের এখানে তো সিলভার ক্লোরাইড আছে, এটাকে যদি পানির মধ্যে মিশ্রিত করি এটাও তো ভেঙে যাবে, তাই না? ভেঙে তোমার কি হবে? সিলভার প্লাস ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করবে। তো এখানে 2টা আয়নকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো? কেআইপি পাবো, মানে আয়নিক গুণফল পাবো। এটার মাঝখানেও আছে সেম ভাবে, এটাও তো ভেঙে যাবে। তো এখানে দেখো 2টা আয়ন উৎপন্ন হয়েছে, 2টা আয়নকে যদি আমরা গুণ করে দিই এখানে তোমার কেআইপি পাবো। তো আশা করি তোমরা কেআইপি জিনিসটা কি বুঝতে পারছো, যে 2টা পানির মধ্যে যদি আমরা মিশ্রিত করি কোনো আয়নকে বা দ্রবণে যদি মিশ্রিত করি তখন কি হবে? সেটা ভেঙে যাবে, ভেঙে তার উপরে আয়ন তৈরি হবে, তাই না? সেই আয়নগুলোর গুণফলটাকেই বলা হচ্ছে আয়নিক গুণফল। এখানে যে 2টা আয়ন পাইছি না, সেই আয়নের গুণফলটাকে কি বলা হচ্ছে?
আয়নিক গুণফল। তো আমরা এখানে দেখো ৩টার ক্ষেত্রে কি পাইছি? আয়নিক গুণফল পেয়ে গেছি। এখন তোমাদের কাছে যদি বলা হয় এই ৩টা দ্রবণের মাঝখান থেকে তুমি কোন দ্রবণটাকে বেশি ভালোবাসবা? মানে কোন দ্রবণটা তোমার কাছে পছন্দের হবে? এটা একদম কিন্তু বেসিক কনসেপ্ট। যেখানে ৩টা যে দ্রবণ আছে এর মধ্যে থেকে দেখো সম্পৃক্ত দ্রবণটাকে সবাই বেশি পছন্দ করবা। কারণ দেখো এই দ্রবণে তোমার অতিরিক্ত কোনো কিছু যোগ করতে হবে না। মানে যতটুক থাকার কথা ঠিক ততটুকুই আছে। তার মানে এটা তোমার হচ্ছে ভালোবাসার দ্রবণ। তো আশা করি বুঝতে পারছো এখানে এটাই হচ্ছে তোমার ভালোবাসার দ্রবণ। মানে এই দ্রবণটা সবাই পছন্দ করবা। তো যেটা পছন্দের জিনিস, সেই পছন্দের জিনিসটাকে কিন্তু আদর করে নতুন করে একটা নামে রাখতে হয়। তো আমরা কি করবা জানো? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে কেআইপি আছে, এই কেআইপিকেই আমরা আদর করে কেএসপি নামে ডাকতে পারবো। তাহলে কি বুঝলাম? সম্পৃক্ত দ্রবণে কেআইপি কে আমরা কি বলবো? কেএসপি বলবো। তো এখানে যে আমরা দেখো ২টা আয়নের গুণফল করছি, আয়নের গুণফল করে আমরা কি পাইছিলাম? আয়নিক গুণফল। এই আয়নিক গুণফল আমরা আসলে কেআইপি বলবো না, কারণ সংক্ষিপ্ত দ্রবণকে আমরা ভালোবেসে অন্য একটা নামে ডাকবো, সেটা কি নাম? কেএসপি। তার মানে এখানে কেএসপি আর কেআইপি দুটো কি হয় বলো তো? সমান হবে। ওকে, এবার যদি আমরা এইখানে যদি যাই, দেখো কেআইপির ক্ষেত্রে যদি আমরা এখন এই কেআইপির সাথে যদি আমরা এইটার কেআইপি তুলনা করি, তো একটা বিষয় ফলো করো, এখানে সিলভার ক্লোরাইড কম ছিল, তার মানে এখানে কম পরিমাণ দ্রবণিত হয়েছে, তাই না? এখানে ঘনমাত্রাটা কি অবশ্যই কম হবে। তার মানে আমরা এখান থেকে যেটা করতে পারি, দেখো তো এই যে কেআইপি আছে, এটার যে কেআইপি আছে ভাইয়া, এখন এটার কেআইপির সাথে তুলনা করলে পারে কোনটা বড় হবে? তুমি তো বুঝতেই পারতেছো এখানে কম আছে, তাই না? এখানে তো পরিমাণ কম ছিল সিলভার ক্লোরাইডের। যেহেতু পরিমাণ কম ছিল, তার মানে এখানে যে ঘনমাত্রা বা কেআইপি যেটা হয়েছে সেটা অবশ্যই ছোট হবে এইটার কেএসপির অপেক্ষায়। তার মানে আমরা একটা জিনিস বলবো, যদি কেএসপি বেশি হয় আর কেআইপি যদি কম হয়, তাহলে সেটা কি দ্রবণ? সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। কথাটা কি বুঝছো? তুমি এটা নর্মাল ভাবে বোঝো যে এখানে তোমার পরিমাণ কম, এখানে পরিমাণ বেশি, তাহলে এখানে যেটা পাইছি কেআইপি, এখন তো আমরা আসলে এটাকে কেআইপি বলবো না, ভালোবেসে আমরা কি ডাকবো? কেএসপি নামে ডাকবো। তার মানে এটা হচ্ছে কেএসপি। তাহলে এইটার যে কেএসপি, এটা কেএসপির সাথে যদি আমরা এটার কেআইপির তুলনা করি, এই দুইটার মধ্যে কে বড়? তুমি অবশ্যই বলতে পারবে, কারণ এখানে তোমার পরিমাণ এটাতে কম, এটাতে যেহেতু পরিমাণ কম, তার মানে এটার কেআইপি অবশ্যই ছোট হবে এটার কেএসপির তুলনায়। তার মানে কেএসপি বড় আর কেআইপি কি হবে? ছোট হবে। যদি কেএসপি বড় হয় আর কেআইপি ছোট হয়, তখন তুমি সেটাকে কি বলবা? অসম্পৃক্ত দ্রবণ বলবা, ঠিক আছে? এরপরে দেখো আসো অতিপৃক্ত দ্রবণে যদি আমরা যাই, তো প্রথমটার সঙ্গে যদি আমি কেএসপির সাথে এটাকে তুলনা করি কেআইপি কে, তো তুমি বলো এটা কোনটা বড় হবে? আমরা প্রথমে জানি এটার পরিমাণ বেশি আছে, এই পাত্রে সিলভার ক্লোরাইডের পরিমাণ কি আছে? বেশি আছে। বেশি আছে মানে কি ভাই? এখানে অবশ্যই তোমার কেআইপি বেশি আছে। তার মানে এখানে কেআইপিটা বড় হবে আর কেএসপিটা কি হবে? ছোট হবে। এই দুইটার তুলনা করলে তুমি বুঝতে পারবা এখানে যেহেতু পরিমাণ বেশি, তার মানে এখানে অবশ্যই কেআইপি বড়, এই যে কেআইপির দিকে চিহ্ন, আর এখানে কেএসপি ছোট, তাই জন্য এখানে কেএসপি লিখছি। তো যখন তুমি দেখবা যে কেআইপির মান বড় হয়েছে, কেএসপির মান ছোট হয়েছে, তখন বলবো অদক্ষেপ পড়বে। পরীক্ষাতে আসলে ম্যাথ আসবে যে কোনটার অদক্ষেপ পড়বে, কোনটার অদক্ষেপ পড়বে না, এই টাইপের যে কোশ্চেনগুলো আসবে, সেই কোশ্চেন থেকে তুমি আরামসে অ্যান্সার করতে পারবা যে যদি কেআইপির মান বড় হয়, কেএসপির মান ছোট হয়, তাহলে কি হবে? অদক্ষেপ পড়বে। আর একমাত্র অতিরিক্ত দমনেই কিন্তু অদক্ষেপ পড়ে, অন্য দমনে অদক্ষেপ পড়ে না। অতিরিক্ত দমনের ক্ষেত্রেই অদক্ষেপ পড়ে। তো এখান থেকে আমরা ৩টা সম্পর্ক পাইছি। একটা হচ্ছে তোমার কি বলতো, কেএসপি আর কেআইপি যখন সমান, সেটা কি দ্রবণ? যদি তোমাকে বলা হয়, তুমি আরামসে বলতে পারবে সম্পৃক্ত দ্রবণ। আবার যদি তোমার কেএসপিটা বড় হয়, কেআইপিটা ছোট হয়, তাহলে সেটা কি দ্রবণ? অসম্পৃক্ত দ্রবণ। আর উল্টা ক্ষেত্রে যেটা হবে, কেআইপি যদি বড় হয়, কেএসপি যদি ছোট হয়, তাহলে সেটা কি দ্রবণ? অতিরিক্ত দ্রবণ। আর অতিরিক্ত দ্রবণের ক্ষেত্রে কি ঘটে? অতিরিক্ত দ্রবণের ক্ষেত্রে অদক্ষেপ পড়ে। তো এইটুকু আশা করি তোমরা মনে রাখতে পারবা। তো এই ক্লাস থেকে আমি যা যা বুঝাইছি আশা করি তোমরা বুঝে গেছো। হয়তো অতটা ভালো তোমাদের বোঝাইতে পারি নাই, বিকজ আমি তো আসলে তোমাদেরকে নতুনভাবে পড়াচ্ছি। যদি না বুঝো তো দয়া করে একটু বইলো, কারণ তোমাদের প্রতিটা অ্যান্সার কিন্তু আমি দিব, প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দিব, কারণ তুমি কোশ্চেন করলেই শিখতে পারবা। তুমি যদি না বুঝে চুপচাপ বসে থাকো, তাহলে শিখতে পারবো না। যারা ইউটিউব থেকে ক্লাস দেখছো, যদি কারো কোনো কোশ্চেন থাকে, দয়া করে কমেন্ট করে যাবা, এবং আমি ইনশাল্লাহ প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো। যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর কমেন্ট শেয়ার করে দিও। সাথে থাকো, ইনশাল্লাহ কেমিস্ট্রিতে বেস্ট কিছু হবে।